এই ভিডিওতে আমরা শিখতে চলেছি কি করে মাসের প্রথম তারিখে যখনই আপনাদের এক মাসের বেতন আসে, অনেকেরই ভিন্ন ভিন্ন তারিখে আসে, যে দিনই আসুক না কেন সেই দিন থেকে মাসের শেষ দিন পর্যন্ত আপনার বেতন সঠিক উপায়ে কিভাবে সেভ, ম্যানেজ, ইনভেস্ট করবেন, যাতে করে ওভারঅল আপনার কাছে সময়, মাস, বছরের অবশেষে বেশি বেশি করে টাকা জমা হয়। আর বছর বছর পর যাতে করে আপনি আপনার পরিবারকে বেশি বেশি ফিনান্সিয়াল উন্নতি দিতে পারেন, মাসের পর মাস, বছরের পর বছর, আর সঠিক পদক্ষেপের পর পদক্ষেপ। ফিনান্সিয়াল পরিকল্পনা আপনার বেতন অনুযায়ী কিভাবে সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত সেটা জানা যাবে এই ভিডিওতে। আর এরপরে আমার বিশ্বাস আপনারা সকলেই খুব সহজভাবে ফিনান্সিয়াল পরিকল্পনা প্রতিটা মাসে, প্রতিটা বছরে, সারা জীবন ধরে সঠিকভাবে করতে পারবেন। শুরু করছি নিজের ব্যক্তিগত ফিনান্সিয়াল পরিকল্পনা। দেখেন, আমি এই ভিডিওতে যা কিছু বলবো সব কিছু সবার জন্য বা সবার ভিতর, সব পেশার মানুষের ভিতর সেটা সফল হয়ে যাবে এটা কিন্তু ঠিক না। তো আপনি আপনার পরিস্থিতিকে আমার থেকে বেশি ভালো বুঝবেন, তো সেই হিসাবে বা সেইভাবে আপনি আপনার সিদ্ধান্ত নেবেন। এই ভিডিওতে আমি যা কিছু বলতে চলেছি সেই সকল যাবতীয় কিছু আমি সঠিকভাবে রিসার্চ করেছি এবং যাবতীয় কিছু A to Z 100% সঠিক। তার কারণে আমি বিশ্বাস করেছি এবং বিশ্বস্ত হয়েছি, কারণ ফিনান্স কন্টেন্টের দায়িত্ব অনেক বেশি হয়ে থাকে। এর জন্য মানুষের জীবন নষ্টও হতে পারে, আবার মানুষের জীবন খুব ভালোভাবে, বিলাসবহুলভাবে সুন্দরও হতে পারে। এর জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল যে আপনারা সকল কিছু জেনে বুঝে সঠিকভাবে এক্সপিরিয়েন্স করে তারপরে সিদ্ধান্ত নেবেন। দেখেন, আমি প্রথম যে কথাগুলো বলবো তার ভিতরে কিছু কথা হয়তো বোরিং লাগবে বা ফালতু মনে হবে আরে আমরা তো এসব ফালতু কাজ করব না, আমরা তো কিভাবে খুব তাড়াতাড়ি কোটি কোটি টাকা ইনকাম করা যায় সেই কাজ করব। এমনটা হয় না। আমার কথা শোনেন আর বাস্তবতাকে বোঝেন। ফিনান্সে সবসময় সর্বদা বোরিং জিনিসই কাজে আসবে। যদি একদমই সহজ সহজ মনে হয় বা নতুন নতুন মনে হয়, তাহলে ওই জিনিস কোনো কাজেরই নয়, ফালতু, বরং ওই জিনিস আপনার জীবনকে নষ্ট করতে চলেছে। আর এইটা বুঝে নেবেন, যতটা বোরিং লাগবে ফিনান্স ততটাই কাজে লাগবে বা সুবিধা হবে। আর অবশ্যই সঠিক রুলস রেগুলেশন থাকবে, আর আপনি আপনার বেসিকটা ঠিক রাখবেন। খুব তাড়াহুড়ো করে লোভে পড়ে এদিক ওদিক ট্রেডিং করে ক্ষতিগ্রস্ত হবেন না। পদক্ষেপ 1 হলো বিনিয়োগ করা। ইহি একদমই না। যে যতই বলুক না কেন আপনাকে, পদক্ষেপ 1 বিনিয়োগ করা, এটা কখনোই হতে পারে না। পদক্ষেপ 1 হলো নিজের দায়বদ্ধতাকে পরিশোধ করা। অ্যাসেট তখনই তৈরি হবে যখন দায় পরিশোধ করা হবে। আর সব থেকে দামি দায়বদ্ধতা হলো ক্রেডিট কার্ড বিল, যেটা সময় মতন পরিশোধ না করতে পারলে খুব বড় ক্ষতি হয়ে থাকে। সব থেকে বেশি দামি 40%, 50% পর্যন্ত সুদ হয়। এরকম অন্য কোনো লোনই আপনি আর খুঁজে পাবেন না যেটা এত বেশি সুদ হয়ে থাকে। তার জন্যই তো এত দামি হয়ে থাকে। তো সর্বপ্রথম দায়িত্ব হলো আপনার কাছে যখনই টাকা আসবে তখনই আপনি ক্রেডিট কার্ডের ডিউ পুরো পরিশোধ করবেন। অর্ধেক টাকা নয়, টোটাল সম্পূর্ণ টাকাটাই আপনি পরিশোধ করবেন। এরপরে আপনার কাছে যত প্রকার লোন আছে না কেন, যেমন মনে করেন বাড়ির লোন, গাড়ির লোন, পড়াশুনোর লোন, যত প্রকার লোন আছে না কেন সেই লোন আপনি সম্পূর্ণ পরিশোধ করবেন। আর আমরা না মাঝে মাঝে চিন্তায় পড়ে যাই যে আমার বাড়ির লোন চলতেছে, এখন কি আমি আমার গাড়ির লোন নেবো? তো আপনাদের সাধারণ বিষয়টাকে বেশি করে গুরুত্ব দিতে হবে। মনে করেন আপনাদের বেতন 100 টাকা, আমার বিশ্বাস এর থেকে কয়েক শত গুণ বেশি আপনাদের বেতন। আমরা আনুমানিক উদাহরণস্বরূপ মেনে নিচ্ছি আপনার বেতন 100 টাকা। এখন 30 টাকার বেশি লোন কিন্তু আপনি রাখবেন না। তার মানে হলো আপনার মাসিক যে বেতন তার 30% টাকা আপনি ওই লোনের পিছনে খরচ করবেন। আর ওই লোনটাও জন্য 30% টাকার ভিতর আপনার মাসিক লোনটা সম্পূর্ণ পরিশোধ হয়। ব্যাংক আপনাদের বলবে আমরা তো 40%, 50% পর্যন্ত দিয়ে থাকি। তারা হয়তো দিয়ে দেবে বা দিতে চাইবে, কিন্তু আপনি কিন্তু 30%-এর বেশি লোন একদমই নেবেন না। এবার আপনার কাছে টাকা আসলো, আপনি আপনার দায়বদ্ধতাকে পরিশোধ করে দিলেন। এবার বাকি টাকা আপনি কি করবেন? তো একটা সাধারণ ফিনান্সিয়াল পরিকল্পনা বা পদ্ধতি আপনাদের লক্ষ্য করতে হবে। মনে করেন 50-20-30। 50-20-30-এর মানে হলো আপনাদের কাছে বেতনে যত টাকা আছে, মনে করেন 100 টাকা আছে, সেই টাকাকে আপনারা 3 ভাগে ভাগ করে ফেলবেন।
50, 20, 30। এখন তার ভিতর থেকে 50 টাকা আপনি আপনার প্রয়োজনের ভিতর খরচ করবেন। প্রয়োজনের ভিতর পড়ে সব রকমের লোন, যেমন বাড়ির লোন, বাসা ভাড়া, বিল, এরকম সকল কিছু যখন 50-এর ভিতর কমপ্লিট হয়ে যাবে তাহলে তো খুবই ভালো বিষয়। এরপর যে 50 টাকা বাকি থাকবে তার ভিতর থেকে 20 টাকা মানে 20% আপনি বিনিয়োগ করেন। কারণ আপনি মানেন বা না মানেন এই টাকা আপনার ভবিষ্যতে কাজে আসবে। তো এই বিষয়ে আপনি কোনো কৃপণতা করবেন না। 100 টাকার ভিতর 20 টাকা বিনিয়োগ করে দেন। এরপর যে টাকা বাকি আছে, আর এমনিতেই আমরা না এরকম সংখ্যার সাথে চলতে পারি না বা নিজেদের মানিয়ে নিতে পারি না। আর বেশিরভাগ মানুষের কি সমস্যা জানেন? তাদের 50%-এ প্রয়োজন পূরণই হয় না, তারা আরও বেশি খরচ করতে চায়। তো করেন খরচ, 50%-এ পূরণ না হলে 60%-এ করেন, কিন্তু অবশ্যই চেষ্টা করেন 50-এ পূরণ করতে। আপনি যদি 50%-এ পূরণ করতে না পারছেন তাহলে বেশি লোন নিয়েন না। যেমন দামি গাড়ি নেওয়ার লোন, দামি বাইক নেওয়ার লোন, মোবাইল ফোন দামি লোনে নিয়ে নিলাম, এইরকম লোন একদমই নিয়েন না। আপনি আপনার প্রয়োজন বা বেতনের পার্সেন্টেজ অনুযায়ী লোন নিন। তো আপনি যখন 50%-এ আপনার প্রয়োজন পূরণ করে ফেলেন আর 20%-এ সেভিং আর বিনিয়োগে পূরণ করে ফেলেন, আর বাকি থাকে যে 30%, সেই 30% টাকা দিয়ে আপনি আপনার জীবনটাকে উপভোগ করুন। পরিবারকে বাইরে ঘুরতে নিয়ে যাওয়া, ভালো দামি কাপড় চোপড় কেনা, আরও আপনার মনে যা চায়, আপনার খুশি মতন যা মন চায় তাই করেন ওই 30% টাকা দিয়ে। আর যদি আপনার প্রয়োজনে কম পড়ে যায় তাহলে ওই 30% থেকে কিছুটা নিয়ে ওই 50%-এ যোগ করুন। সবথেকে গুরুত্বপূর্ণ হলো প্রয়োজন, আর তারপরেই হলো বিনিয়োগ, আর তারপরে চাহিদা মানে আমাদের প্রতিটা মাসে দৈনন্দিন কী কী চাহিদা হয়, তো চাহিদাকে শেষের দিকে রাখুন, আর প্রয়োজনকে প্রথমের দিকে রাখুন, আর বিনিয়োগকে দ্বিতীয় ধাপে রাখুন। তো এইরকমভাবে যদি রুলস রেগুলেশন মেনে চলা যায় তাহলে খুবই ভালো হবে আপনার বা আপনাদের জীবনে। এরপর একটা প্রশ্ন মাথায় ঘুরপাক খায় যে আসলে প্রয়োজনই কি আর চাহিদাই বা কী? এই দুই জিনিসকে আমরা সঠিকভাবে বুঝবো কী করে যে কোনটা কি? আর মাঝে ভুলে যাওয়াও হয় যে এই দুই জিনিসের ভিতর কি কি জিনিস পড়ে, এটাও মাঝে এদিক ওদিক হয়ে যায়। আর বিনিয়োগই বা কী, এটাও মাঝে মধ্যে গুলিয়ে যায়। কখনো আমাদের মনে হয় যে ইন্স্যুরেন্স নাকি বিনিয়োগ। ইন্স্যুরেন্স বিনিয়োগের কয়েক ধাপ আগে। ইন্স্যুরেন্স সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকে, যেমন লাইফ ইন্স্যুরেন্স আপনার বিনিয়োগের আগে। আর এটা আপনার জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ প্রয়োজনের ভিতর পড়ে। লাইফ ইন্স্যুরেন্স হলো বাড়ি যদি সুদে হয় তাহলে সুদ, আর বাড়ি যদি ভাড়ায় হয় তাহলে ভাড়া। খাওয়ার দাওয়ার, চাল ডাল, পরিধান করার পোশাক আশাক, এইরকম সকল কিছুই প্রয়োজনের ভিতর পড়বে। যেমন বিদ্যুৎ বিল, ইন্টারনেট বিল, টেলিফোন বিল, এরকম সমস্ত কিছুই প্রয়োজনের ভিতর পড়বে। চাহিদা হলো সোনা দানা, হীরা মাণিক্য চাহিদা, যেমন গাড়ি আপগ্রেড করার চাহিদা। তো এইরকম চাহিদার ভিতর, যেমন আইফোন, তো এরকম সকল কিছুর ভিতর আপনি চাহিদা আর প্রয়োজনকে দুই ভাগে ভাগ করে নেবেন। আপনার চাহিদাতে আপনার পরিবারকে সবসময় সর্বদা খুশি রাখার চেষ্টা করুন। আর আপনি সবসময় খেয়াল রাখবেন যে কোনোভাবেই আপনি যেন ফিনান্সিয়াল লস বা ক্ষতির সম্মুখীন না হন। আর এর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ হলো যে ব্যক্তি পরিবারের আর্থিক ইনকামদাতা, সে যদি আপনিই হন না কেন, তাহলে আপনি খুব ভালো লাইফ ইন্স্যুরেন্স পরিকল্পনা অবশ্যই নেবেন। আর সেই সাথে হেলথ ইন্স্যুরেন্সও সবার জন্য নেবেন, কারণ পরিবারে অসুস্থ যে কেউই হতে পারে। পদক্ষেপ 3, জরুরি তহবিল। মনে করেন কোনো না কোনো এক সময় আপনার ইনকাম বন্ধ হয়ে গেল, বা মনে করেন আপনি চাকরিতে যেতে পারলেন না, বা মনে করেন দেশের পরিস্থিতি খারাপ হয়ে গেল, বা চাকরিতে যাওয়া বন্ধ হয়ে গেল, তখন এর জন্য আপনাকে আগে থেকেই তৈরি থাকতে হবে। 6 মাস বা 1 বছরের জন্য আপনার যাবতীয় পরিবারের খরচ আপনাকে আগে থেকেই সেভ করে রাখতে হবে। এরপর পদক্ষেপ 4 হলো, আপনি বয়স্ক হয়ে বৃদ্ধও তো হয়ে যেতে পারেন, তো আপনি অবশ্যই আগে থেকেই রিটায়ারমেন্টের দিকেও খেয়াল রাখবেন। কারণ আমরা যত তাড়াতাড়ি ভাবি তার থেকে বেশি তাড়াতাড়ি আমরা বৃদ্ধ হয়ে যাই। তো এই পদক্ষেপ একদমই ভুলবেন না। এরপর এসব কিছু আপনার করা হয়ে গেলে তৈরি হন পদক্ষেপ 5, সোনার পরিকল্পনার জন্য। কারণ সোনাতে আপনার রিস্ক একদমই কম। সারা বিশ্বে সোনার চাহিদা বা মূল্য দিনকে দিন বেড়েই চলেছে। আজ 5 টাকা সোনা কিনলে এখান থেকে 5 বছর পর যে 10 টাকা হয়ে যাচ্ছে। তো সব দেশেই এর মূল্য অনেক, আর ভবিষ্যতের জন্য সোনা একটি মূল্যবান মূলধন।
এরপর আপনাদের বাচ্চাদের পড়াশোনার খরচ, বা কয়েক বছর পর তাদের বিবাহ দেবেন, বিবাহ খরচ, বা কয়েক বছর পর আপনাদের গাড়ি নিতে হতে পারে, গাড়ি খরচ। তো এরকম সকল পরিকল্পনা আপনারা আগে থেকেই করে রাখবেন। এরপর এসব কিছু আপনাদের করা হয়ে গেলে আপনাদের কাছে যদি তারপরেও আরও টাকা থেকে থাকে বা জীবনে খুশি বিলাসিতা থেকে থাকে, তাহলে আপনারা দেখতে পারেন স্টকের দিকে, আর না হলে রিয়েল এস্টেটের দিকে। এগুলো সাধারণ একটা বিষয়। যদি আপনার ইচ্ছা থাকে তাহলে, যে আমি ভাবছিলাম আমার পরিবারকে দুবাই ঘুরতে নিয়ে যাব, তো সেই টাকা আমি স্টক বা রিয়েল এস্টেটে কাজে লাগিয়ে টাকা বেশি বানিয়ে আমি আমার পরিবারকে লন্ডনে ঘুরতে নিয়ে যাব। আর আপনারা অবশ্যই বেসিকটা ঠিক রাখবেন। আপনাদের বেসিকটা ঠিক না রাখলে কিন্তু হবে না। আর অবশ্যই অবশ্যই মনে রাখবেন, ইন্স্যুরেন্স প্রথম আর ইনভেস্টমেন্ট মানে বিনিয়োগ দ্বিতীয়। আবার এই দুইটাকে যেন গুলিয়ে ফেলেন না। আর অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন আপনি আপনার বেতনকে সঠিকভাবে ম্যানেজ করবেন। ধন্যবাদ।